স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে দুপুর থেকে সড়ক অবরোধ করেছেন তারা। এতে মহাখালী গুলশান ১ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি কলেজে চলছে শাটডাউন কর্মসূচি। যান চলাচল বন্ধে তীব্র ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ষষ্ঠ দিনের মতো শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা, আর পঞ্চম দিনের মতো অবরোধ করা হয়েছে কলেজের সামনের সড়ক। কর্মসূচি পালন করব। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার রাষ্ট্রীয় ঘোষণা দেয়া, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে অনড় শিক্ষার্থীরা। বিশ্ব ইজতেমা যেখানে অনুষ্ঠিত হলো সেখানেও কিন্তু আপনারা দেখেছেন সেই দিন আমাদের আন্দোলন শিথিল ছিল। ও তার পরিপ্রেক্ষিতে আমাদের পূজাদ্য শিথিল করা হয়েছে, কারণ ধর্মীয় বিষয়ে আমরা কোনো বিষয়ে বাধা দিতে উচিত না, আমরা এটা বাধা দেবও না। পরবর্তী প্রজন্মের জন্য যারা ভর্তি হবে তারা যেন আমাদের মতো বৈষম্যের শিকার না হয়। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের চোখ এখন তিতুমির কলেজের দিকে। উইদাউট আমাদের উপদেষ্টারা যারা ক্ষমতায় আছে, শুধু তাদের চোখগুলি তাদের মসনদের দিকে। রাস্তায় না নামলে কারো নজরে আসে জানে। এই অনশনের প্রথম দিন কিন্তু স্টুডেন্টের রাস্তায় নামে নাই। প্রথম দিন যখন ওনারা অনশন কর্মসূচি ঘোষণা করছে তখন কি কোনো উপদেষ্টার আর কি মনে হয় নাই যে এখানে আসলে আসা উচিত? আমার এখন মনে হয় যে স্বৈরাচার আর কি গেছে, স্বৈরাচার তো যায় নাই। এই যে স্বৈরাচারের জায়গাতে যাদের বসানো হয়েছে শুধুমাত্র জেন্ডার আর নামের মধ্যে তাদের পার্থক্য, কিন্তু স্বভাব চরিত্রের মধ্যে কোনো পার্থক্য দেখি না। দাবি আদায়ে অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। অবরোধ করায় মহাখালীর আমতলী থেকে গুলশান লিংক রোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে এ পথের যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রতিনিয়ত আন্দোলনের কারণে সরকারের নাভিশ্বাস উঠে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, রেল লাইন থেকে আন্দোলনকারীদের জনগণই সরিয়ে দেবে, তবে মানুষের দুর্ভোগ হয় এমন কোনো আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তিতুমির শিক্ষার্থীদের দাবি যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশ্ববিদ্যালয় দাবির আন্দোলনে কলেজের বেশিরভাগ শিক্ষার্থী নেই বলেও দাবি করেন শিক্ষা সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে। জনগণকে দুর্ভোগ করে এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই তোমরা এই রেল ব্লক করো না, এই মেইন রাস্তা ব্লক করো না, তোমরা আছো, তোমরা কলেজের সামনে দাঁড়াও, তোমরা তোমাদের সমস্যা কথাগুলি বলো। আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে। 90% ছাত্রছাত্রী তারা কিন্তু চায় যে তাদের পড়াশোনা যেন অব্যাহত থাকে, এবং তারা যখন আন্দোলন করছিল তিতুমির, সেই দিনও কিন্তু পরীক্ষা হয়েছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রতিনিয়ত আন্দোলনের কারণে সরকারের নাভিশ্বাস উঠে গেছে এবং যেহেতু ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ, এ নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান এবং আমাদের সাথে আরও একজন সহকর্মী যুক্ত হবেন হাসিব পান্থ। এবং আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের সহকর্মী হাসিবের কাছে। হাসিব, যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার রাষ্ট্রীয় ঘোষণা দেয়া, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে অনড় শিক্ষার্থীরা। এখন মহাখালী রেলপথ অবরোধ করে তারা কি বলছেন? যেমনটি বলছিলেন সুরভি, আমি এখন অবস্থান করছি আসলে মহাখালী রেল গেটে। এখানে যে শিক্ষার্থীরা বসে আছে তারা সবাই তিতুমির কলেজের শিক্ষার্থী, অর্থাৎ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য বিগত 6 দিন যাবৎ কিন্তু আসলে তারা এই আন্দোলনটি করে আসছেন। এবং আপনি আরও জানবেন যে আসলে এখানে যারা অবস্থান করছেন, আমার পাশেই কিন্তু আছে 3 জন শিক্ষার্থী যারা কিন্তু গত 4-5 দিন যাবৎ কিন্তু তারা আসলে অনশনরত অবস্থায় থেকেই কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও কিন্তু হসপিটালে আছেন। তবে তারা আজকে বলেছেন যে গতকালকের আসলে কিন্তু যে কর্মসূচি তারা দিয়েছিলেন সেই কর্মসূচি ব্যতীত কিন্তু
কিন্তু তারা যে আজকে রাত 10টা পর্যন্ত তারা রেলগেটে অবস্থান করবেন, সেই 10টা পর্যন্ত রেলগেটে অবস্থানের যে কর্মসূচি তারা কিন্তু এখন পর্যন্ত যেটি বলেছেন যে এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আজকে রাত 10টা পর্যন্ত এখানে তারা কর্মসূচি পালন করবেন। এছাড়াও আরেকটি বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, যে বিষয়টি হচ্ছে যে এখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অনেকেই বলছেন এমনটি যে যদি আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি দল যদি না আসে তবে কিন্তু সেই গতকালকের দেয়া কর্মসূচির সময়সীমা আরও বাড়তে পারে, অর্থাৎ 10টার পরবর্তী থেকে কিন্তু আসলে সেটা আরও দীর্ঘ সময় বাড়তে পারে। এদিকে কিন্তু আসলে আজকে বিকাল 3টা সাড়ে 3টার পর থেকে অর্থাৎ 3টা 40-এর পরবর্তী সময় থেকে যে অবরোধ করার পরবর্তী সময় থেকে কিন্তু আসলে ভোগান্তি বেড়েছে এবং যেই মহাখালী রেলগেট এবং জাহাঙ্গীর গেটের যে সড়কটি সেখানে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু আসলে সারা দেশের সঙ্গে কিন্তু রেল যোগাযোগও কিন্তু আসলে প্রায় 3:30টার পর থেকেই বন্ধ অবস্থায় রয়েছে। এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই যে আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির ঐক্য নামের একটি সংগঠনের মাধ্যমে কিন্তু তাদের এই আন্দোলনের বহিঃপ্রকাশটি করেছেন এবং দীর্ঘ 28 বছর যাবৎ তাদের এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তারা এই সংগ্রাম করে আসছেন। তবে সর্বশেষ এই 5 তারিখের পরবর্তী এই সময়ে এসে এবছর কিন্তু তারা সেই আন্দোলনটি তীব্র আকারে ধারণ করেছেন এবং তারা কঠোর কর্মসূচি দিচ্ছেন। এখন পর্যন্ত এখানে যারা অবস্থান করছেন হাসপাতালে বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন, অনশন করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আসলে অনশনরত অবস্থায় আছেন এবং কিছু কিছু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা স্লোগানে মুখরিত করছে। আজকে যখন তারা সড়কটি অবরোধ করে তার পরবর্তী সময় থেকে কিন্তু আসলে 5টার দিকে এখানে শৃঙ্খলা রক্ষার্থে প্রায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও পুলিশের অতিরিক্ত দল এবং পুলিশের যে অতিরিক্ত ইউনিট যেগুলো ছিল শৃঙ্খলা রক্ষার্থে তারাও কিন্তু অবস্থান করছে। এখন পর্যন্ত কোনো আন্দোলনের মধ্যকার কিন্তু আসলে বিশৃঙ্খলা দেখা যায়নি, শৃঙ্খলার সাথেই তারা আন্দোলন করছে। তবে জনসাধারণের যে ভোগান্তিটির বিষয়টি রয়েছে সেই ভোগান্তি কিন্তু আসলে রয়ে গিয়েছে, কেননা মহাখালী এবং জাহাঙ্গীর গেটের সড়কটি যে সড়ক দিয়ে আসলে যাতায়াতের যে রাস্তাটি সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়ে রয়েছে প্রায় সেই দুপুর থেকে। এমনকি রেল যোগাযোগের যে ব্যবস্থাটি সারা দেশের সঙ্গে যে রেল যোগাযোগটি রয়েছে সেই রেল যোগাযোগটি কিন্তু আসলে দুপুরের পর থেকে বন্ধ হয়ে রয়েছে। এছাড়াও এখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা এমনটিও জানাচ্ছিলেন যে এই ভোগান্তির কারণে তারা দুঃখ প্রকাশও করেছেন। বিগত দিনেও কিন্তু আমরা দেখেছি যে মহাখালী তাদের কলেজের মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করেছেন, সড়ক অবরোধ করেছেন এবং গতকাল সর্বশেষ আপডেট তারা এমনটি জানিয়েছিলেন তাদের এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা হলে একটি পর্যায়ে তারা আজকের দিনে গুলশান বাড্ডা বনানী এলাকায় অবরোধ করবেন এবং সর্বশেষ তারা মহাখালী রেলগেটে আজকে দুপুর থেকে কিন্তু তারা অবস্থান করছেন এবং দুপুরে আনুমানিক 3:30টার পরবর্তী সময় 3টা 30 থেকে 40-এর মধ্যবর্তী সময়ে কিন্তু তারা এখানে আসেন এবং সড়কটি অবরোধ করেন এবং এই রেল অবরোধ করার পরবর্তীতে কিন্তু আসলে ভোগান্তিও কিন্তু বেড়ে গিয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে সর্বশেষ আপনাদের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যে কতক্ষণ আপনারা আরও এখানে বসে থাকবেন? আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম বারাসাত ব্যারিকেড নর্থ সিটি তার আওতায় আমরা কর্মসূচি চলমান রেখেছি। এটি রাত 10টা পর্যন্ত থাকার কথা এবং আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, আমাদের কর্মসূচি পালন করব। আমাদেরকে প্রায় ঘন্টা 2 আগে এই জুনের ডিসি সাহেব আমাদেরকে জানিয়েছেন যে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি টিম আসবেন আমাদের সাথে কথা বলার জন্য। পরবর্তীতে আমরা রাজি হই। কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক আগে সেই প্রতিনিধি টিমের পক্ষ থেকে আমাদেরকে বার্তা দেওয়া হয় যে ওনারা আমাদের সাথে কলেজ প্রশাসনের সাথে একত্রিত হয়ে কলেজ প্রাঙ্গণে মিটিং করতে চান। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি কোনো গোপনে কোনো রাতের আধারে কোনো ধরনের মিটিং হবে না। আমাদের এই ভাইদের রেখে আমরা অন্য কোথাও কোনো গুপ্ত মিটিংয়ে যাব না। এর আগে আমরা দীর্ঘদিন অনেক সময় আমরা মন্ত্রণালয়ে মিটিং করেছি, আমরা কোনো আশ্বাস আমরা কোনো সফলতা পাইনি। আজকে আমার ভাইয়েরা এই জায়গায় অংশ যেমনটি আসলে বলছিলেন তিতুমির কলেজের একজন শিক্ষার্থী, তিনি কিন্তু জানাচ্ছিলেন এমনটি যে প্রায় ঘন্টা 2 আগে কিন্তু এই জোনের যিনি ডিসি আছেন তিনি তাদেরকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়তো একটি প্রতিনিধি টিম তাদের সঙ্গে এসে কথা বলবেন এবং সেটি কথা বলবেন তাদের কলেজ ক্যাম্পাসের যে প্রিন্সিপাল রয়েছেন তার কক্ষে। কিন্তু আসলে এখানে যে সকল আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন এবং দাবি আদায়ের জন্য তারা সড়কে অবস্থান করে সেই সারাদিন যাবৎ যে আন্দোলনটি করছেন তারা জানাচ্ছেন যে কোনো গোপনে কোথাও তারা বৈঠক করবেন না। যদি কোনো প্রতিনিধি দল আসতেই হয় তবে সেই ক্ষেত্রে প্রতিনিধি দলকে অবশ্যই এই রেলগেটে অবস্থান করতে হবে এবং এসে তাদের যে দাবিগুলো দিয়েছেন তারা সেই দাবিগুলো সম্পর্কে তাদেরকে একটি জানাতে হবে। এছাড়া এখানে যে সকল
শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় রয়েছেন সে সকল শিক্ষার্থীরাও কিন্তু এমনটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। সর্বশেষ বলছিলাম মহাখালী রেলগেট থেকে। হাসিব পান্থ, একদম পরিষ্কার, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরা এই মুহূর্তে একটু ঘুরে আসতে চাই কমলাপুর রেল স্টেশন থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান, যেহেতু মহাখালী রেলপথ অবরোধের কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল এবং শিডিউল বিপর্যয়ও ঘটেছে, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে আর আটকে পড়া যাত্রীরাই বা কি বলছেন? বলছিলেন যে আটকে পড়া যাত্রীদের কথা, এখন পর্যন্ত আমি কমলাপুর রেল স্টেশনে যেটা দেখেছি সেটা হচ্ছে যে হাজার হাজার যাত্রী এখানে অপেক্ষা করছেন যারা টিকিট কেটেছিলেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। এবং স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তার কাছ থেকে জানতে পেরেছি যে এখান থেকে দুপুর 2:40 পর থেকে ট্রেন ছেড়ে যাবার কয়টা ছিল 9টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে। তার মধ্যে 4টি ট্রেন ছিল উত্তরবঙ্গে যাবার, অর্থাৎ পশ্চিমাঞ্চলে, রেলওয়ের পশ্চিমাঞ্চল, এবং পূর্বাঞ্চলে যাবার ট্রেন ছিল এবং দক্ষিণাঞ্চলের ট্রেন ছিল। কিন্তু এখন পর্যন্ত এখান থেকে মোট 9টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা, একটি ট্রেন ছেড়ে যায়নি। এবং যাত্রীদের যেটা দেখেছি, যাত্রীরা অত্যন্ত ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেক যাত্রী টিকিট পাওয়ার পরে সেই টিকিট নিয়ে ফেরত নিয়ে গেছেন স্টেশন মাস্টারের কাছে টিকিট চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য বা টাকা ফেরত নেওয়ার জন্য। কর্তৃপক্ষ এটা নিয়ে একটা হিমশিম অবস্থার মধ্যে রয়েছে এবং যাত্রীরা প্ল্যাটফর্ম সহ পুরো রেল স্টেশনে কিন্তু গাদাগাদি করে এবং সবাই অপেক্ষমান রয়েছেন যে কখন ট্রেন চলাচলটা শুরু হবে। সেই অপেক্ষায় সবাই কিন্তু এই রেল স্টেশন কর্তৃপক্ষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এবং তাদের কাছে বারবার যাচ্ছেন, বারবার লক্ষ্য করছেন, জানতে চাইছেন যে কখন ট্রেন ছাড়বে। এখানে নারী শিশু সহ অনেকেই আমরা দেখেছি যারা দীর্ঘ সময়, অর্থাৎ দুপুর 2:40 যে ট্রেন রাজশাহী অভিমুখী সিল্ক সিটি এক্সপ্রেস, সেই ট্রেনটি থেকে শুরু করে এখন পর্যন্ত 9টি ট্রেন কিন্তু কমলাপুর স্টেশনে আটকা পড়ে আছে, যে ট্রেনগুলো এখন পর্যন্ত কমলাপুর স্টেশন ছেড়ে যেতে পারেনি। এবং গন্তব্যে যারা যেতে পারছেন না, যে সমস্ত যাত্রীরা, তারা কিন্তু তাদের থাকা লাগেজ সহ এবং শিশুদের সহ সবাই কিন্তু অপেক্ষা করছেন যে কখন ট্রেন ছাড়বে এবং কখন ট্রেন আসবে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, স্টেশন মাস্টারের কাছ থেকে জেনেছি যে তিনি জানিয়েছেন অবরোধ না ওঠা পর্যন্ত, অর্থাৎ লাইন ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রেনই এখান থেকে ছাড়বে না। তবে আন্দোলনকারীরা যে দাবিতে আন্দোলন করছেন, তারা কখন রেল লাইন ক্লিয়ারেন্স পাবে সে বিষয়টি কিন্তু এখনো আমরা জানতে পারিনি। আপনাকে কমলাপুর স্টেশন থেকে জানানোর মতো এই ছিল আমার হাতে আপাতত। পরবর্তীতে কোনো আপডেট পেলে নিশ্চয়ই জানাবে। মুশফিকুর রহমান, ধন্যবাদ আপনাকে। রাজধানীর সড়ক দাবড়ে বেড়াচ্ছে আনফিট যানবাহন। জৌল সরানো এসব লক্কর ঝক্কর গাড়ি দুর্ঘটনায় প্রতিনিয়ত সড়কে বাড়ছে লাশের মিছিল। হঠাৎ বিকল হয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের, অথচ বছরের পর বছর সড়কে এসব নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা, যানজট ও বায়ু দূষণের অন্যতম কারণে পরিণত হয়েছে আনফিট এই গাড়িগুলো। সড়কের অব্যবস্থাপনার সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন জঞ্জালের বিষয়ে জানাচ্ছেন ফরহাদ উজ্জামান। আজ থাকছে তৃতীয় পর্ব। রাজধানীর সড়কে চলাচল করা বাসগুলোর দিকে তাকালেই মনে হয় যেন এক পরিত্যক্ত শহরে পড়ে থাকা আবর্জনা। কোনোটির জানালার কাঁচ ভাঙা, কোনোটির আবার হেডলাইট ভাঙা, কোনোটির আবার সিগন্যাল লাইটের বালাই নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জানাচ্ছে, রাজধানীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 22,06,693টি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় নিবন্ধন দেওয়া হয়েছে 1,20,283টি গাড়ির। এর মধ্যে মোটরসাইকেল 84,764টি, প্রাইভেট কার 8,458টি আর বাস শুধু 1,074টি। ফিটনেস গাড়ির সংখ্যা জানাতে আদালতের আদেশে 2018 সালে হাইকোর্টের এক প্রতিবেদন দাখিল করে বিআরটিএ, যেখানে বলা হয় দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী 33% যাত্রীবাহী বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই। অন্যদিকে 2021 সালের 26 জানুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্ন উত্তরে সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী জানান, 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 4,81,029টি। অথচ নৈরাজ্যের ষোলকলায় পূর্ণ এসব ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে নেই ট্রাফিক বিভাগের কোনো ব্যবস্থা। বাসের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সার্জেন্টরাও তৎপর আছে মামলা করার জন্য।
আমরা সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে নিয়ন্ত্রণ করার বিষয়টাও আমরা তৎপর আছি। বিশেষজ্ঞরা বলছেন ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটা নির্ভেজাল নয়। নগর পরিকল্পনায় গণপরিবহনকে গুরুত্ব দেওয়া হলেও রাতারাতি সড়ক দখল করে নিচ্ছে ব্যক্তিগত গাড়ি। ফিটনেস সার্টিফিকেট যেখানে বরাবরের মতোই উপেক্ষিত। গণপরিবহনে যে অবয়ব থাকার কথা ছিল সেখানেও আমরা দেখছি একটা একেবারে ভাঙাচোরা লক্করঝক্কর গণপরিবহন ঢাকা শহরে চলছে। ফলে এই গণপরিবহনে যে সক্ষমতা তৈরি হওয়ার কথা ছিল সেই সক্ষমতা কিন্তু তৈরি হয়নি। তারা কিন্তু বসে বসে গাড়ির রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছেন। এই গাড়ি চলার জায়গা আছে কিনা এই বিজ্ঞানটা যারা দেখেন না তারা কিন্তু যানজট তৈরি করে দিচ্ছেন। সো উন্নত বিশ্বে ধারণ ক্ষমতার বেশি গাড়ি রেজিস্ট্রেশন দেয় না। কোন রেজিস্ট্রেশন দেয় না? প্রথমে ব্যক্তিগত গাড়ি, ছোট ছোট গাড়িকে রেজিস্ট্রেশন দেয় না। এত সব অভিযোগ অনুযোগ মানতে নারাজ বিআরটিএ। এখানকার কর্মকর্তারা বলছেন মে মাসের পরে সড়কে থাকছে না ফিটনেসবিহীন গাড়ি। আমরা প্রতি বছরই মেয়াদ উত্তীর্ণ গাড়ির আমরা কিছু নোটিশ করি, SMS দেই, পুলিশকে আমরা একটা তালিকা দিই যে কতগুলো গাড়ি এত বছরের ফেল আছে, সুতরাং এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আগামী মে মাস থেকে 20 বছরের পুরনো বাস, মিনি বাস এবং 25 বছরের পুরনো যে ট্রাক, কাভার্ড ভ্যান এবং অন্যান্য গুডস ভেহিকেল এগুলো ঢাকা শহর থেকে অপসারণ করতে হবে। আবার কাগজে কলমে যেসব যানবাহনের ফিটনেস সনদ আছে বলে দাবি করা হচ্ছে সেখানেও রয়েছে গলদ। তা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবার নড়েচড়ে বসবেন এমন প্রত্যাশা নগরবাসীর। ফরহাদুজ্জামান, টিবিসি নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি। উর্মি, নতুন বই এসেছে কতগুলো, সমাগম কেমন দেখছেন, পাঠকরা কি বলছেন? সুরভি, কতগুলো নতুন বই এসেছে এটি আসলে আরেকটু পরে আজকে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে জানা যাবে। তার আগে আমি একটু বলে রাখতে চাই যে আজকে ছুটির দিন ছিল না, কিন্তু স্কুল ছুটি ছিল আজকে, যেহেতু সরস্বতী পূজা, ফলে স্কুলগুলো ছুটি ছিল, ফলে কিছুটা ভিড় কিন্তু বিকেল থেকে দেখা গেছে। এখন 7:30 বাজে। আপনি জানেন যে এ সময় আসলে মেলা অনেকটাই খালি হয়ে যায়, সেরকমই হয়েছে। এবং প্রথম দিকে সবসময় আমরা বলি যে বইমেলার শুরুর দিকে কিন্তু আসলে খুব একটা বই বিক্রি হয় না। সকলে আসেন, দেখে যান, ঘোরেন, স্টলগুলো দেখেন, নতুন লেখকের বই কি কি এসেছে সেগুলো দেখেন। আমি অন্যয় প্রকাশের সামনে রয়েছি, আমি একটু প্রকাশকদের সাথে কথা বলতে চাই। অন্যয় প্রকাশনীর স্বত্বাধিকারী হুমায়ুন কবির ঢালি, তার ছেলে অন্যয় রয়েছেন আমাদের সাথে। অন্যয়, আপনি একটু জানাবেন আমাদেরকে যে এবার বইমেলা আসলে কেমন দেখছেন? 3 দিন হলো, বই কি কেনা শুরু করেছে ক্রেতা পাঠকেরা নাকি এখনো দেখছে? পাঠকেরা আসে ঠিকই, কিন্তু দেখে দেখে চলে যায় আস্তে আস্তে। অবশ্য আজকে যেহেতু বন্ধের দিন, তো আজকে একটু বেচা কেনা ভালো হচ্ছে। আর এভাবে পাঠকেরা আসে ঠিকই, কিন্তু পাঠকেরা বই দেখে দেখে চলে যায়। এটা কি শুরুর দিকে, শেষের দিকে? শুরুর দিকে একটু জমতে সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে জমে ওঠে মেলাটা, আর পাঠকেরাও কেনা শুরু করে। কি ধরনের বই আসলে চাহিদা থাকে আপনাদের স্টলে? কি ধরনের বইয়ের চাহিদা বেশি? আমাদের স্টলে আমাদের টপ সেলিং কয়েকটা বই আছে, যেমন সহজ করে ইংরেজি শেখা, কিশোর মুসা রবিন, তারপর বিষাদ সিন্ধু আছে, শশী খাওন আছে, এগুলো একটু ভালো চলে আমাদের। প্রচুর শিশু সাহিত্য আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের মেন থিম হচ্ছিল বাচ্চাদের নিয়ে, এভাবে বড়দের নিয়ে আমাদের আছে বই কয়েকটা, আর এভাবে মেন থিম হচ্ছিল বাচ্চাদের। অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন সুরভি যে একটা স্টলে আমি কথা বললাম, এরকম এক একটা স্টলের আসলে এক এক ধরনের চরিত্র থাকে। কেউ শিশু সাহিত্য নিয়ে কাজ করে, কেউ হয়তো রাজনৈতিক বই বেশি বিক্রি করে, কোনো প্রকাশনী হয়তো উপন্যাস বিক্রি করে, গল্প করে, কেউ হয়তো নারী বিষয়ক বই নিয়ে কাজ করে। নানান ধারার বই কিন্তু বিক্রি হয়। এই ধারাটি আসলে ধরার জন্যও কিন্তু সময় লাগে। আর মেলার পরিসর যেহেতু অনেক বৃহৎ, ফলে সেই মেলার আসলে কোথায় কোন স্টল, কত নম্বর স্টল কোথায়, এই বিষয়গুলো বুঝতেও কিন্তু সাধারণ পাঠক ক্রেতা যারা, তাদের বেশ লম্বা একটা সময় চলে যায়। তো সব মিলিয়ে আজকে মেলার তৃতীয় দিন। আশা করি ধীরে ধীরে মেলা জমে উঠবে, এমনটা আসলে আশা প্রকাশকদের, এমন আশা পাঠকদেরও, লেখক যারা রয়েছেন তাদেরও। আপাতত এই ছিল আমার কাছে অমর একুশে গ্রন্থমেলা থেকে সবশেষ তথ্য। সুরভি। উর্মি, ধন্যবাদ আপনাকে। আবারও বিপিএল এর প্লে অফে নামলো সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের যাত্রা। এলিমিনেটর ম্যাচে সোহানদের পাত্তা না দিয়ে 9 উইকেটের বড় জয় তুলে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রাখল মিরাজের খুলনা টাইগার্স। টস জিতে আগে ব্যাট করে নাসুমদের বোলিং তোপে মাত্র 85 রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে 58 বল হাতে রেখে তা টপকে যায় খুলনা। ক্রীড়া মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মুচলেকা দেওয়ার দিনেই
ক্রিকেটারদের 50% পারিশ্রমিক পরিশোধ করেছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। ডিবিসি নিউজকে খবরটি নিশ্চিত করেছে দলটির একাধিক সূত্র। এর আগে ভোরে রাজশাহী মালিক শফিক রহমান ও ম্যানেজার মেহরাব হোসেন অপিকে জিজ্ঞাসাবাদের পর 10ই ফেব্রুয়ারির মধ্যে পুরো পারিশ্রমিক পরিশোধের মুচলেকা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কথায় আছে মারের উপরে ওষুধ নেই, তবে রাজশাহীর ক্ষেত্রে মারামারির প্রয়োজন পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনীর 3 ঘন্টার জিজ্ঞাসাবাদেই কাজ হয়েছে। ক্রিকেটারদের 50% টাকা পরিশোধ করেছেন রাজশাহীর মালিক শফিক রহমান। বিষয়টি ডিবিসি টেলিভিশনকে নিশ্চিত করেছে দলীয় সূত্র। সেই সাথে দেয়া হয়েছে দৈনিক ভাতা টাকাও। এর আগে যুব ক্রীড়া উপদেষ্টার কাছে রাজশাহী মালিক কথা দিয়েছিলেন 2 তারিখ 50% টাকা পরিশোধ করবেন। সেই কথা রাখেননি শফিক। ভেবেছিলেন বিসিবিকে কথা দিয়ে বরখেলাপে যখন কিছুই হয়নি, এখানেও কিছু হবে না। কিন্তু 3 তারিখ ভোরেই আইনশৃঙ্খলা বাহিনী অফিস থেকে তুলে নিয়ে যায় রাজশাহীর মালিককে। সেই সাথে নিয়ে যাওয়া হয় দলের ম্যানেজার মেহরাব হোসেন অপিকেও। সেটি কাজ করেছে অ্যালোপ্যাথিক ডোজের মতো। ঘটনার দিন বিকালের মধ্যেই ক্রিকেটারদের মোট টাকার 50% পরিশোধ করেছে দলটা। বাকি টাকা 2 কিস্তিতে 7 ও 10 তারিখে পরিশোধের কথা রয়েছে দলটার। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। মিরপুরে আছেন সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ। বিপিএল এর প্লে অফ ও পেমেন্ট ইস্যু নিয়ে সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। মামুন, বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে চিটাগং কিংস। শেষ পর্যন্ত তারা বড় টার্গেট দিতে সক্ষম হবে কি? আসলে সক্ষম হবে কিনা এটা তো বলা মুশকিল, তবে চট্টগ্রামের কিন্তু এখনো পর্যন্ত ব্যাটসম্যান আছে, এখনো ব্যাটসম্যান যে নেই তা না। আর আপনি যেহেতু ব্যাটিংটাই উইকেটের সহজ, ভালো উইকেট, ব্যাটিং সহায়ক উইকেট, তবে যদি আপনি একটু সেটেল হতে পারেন ব্যাটিংয়ে, উইকেটে সেটেল হতে পারেন, একটু লম্বা সময় দিতে পারেন, ব্যাটে রান আসবে। আমরা আগের ম্যাচেও শুনেছিলাম যে আগের ম্যাচেও আমরা দেখেছিলাম যে রংপুর ভালো ব্যাটিং করতে পারেনি, কিন্তু প্রতিপক্ষ দল বলছিল যে এখানে 170-80 উইকেট। এবং আজকে যে এখন যেহেতু দ্বিতীয় ম্যাচটা রাতের বেলা হচ্ছে, কিছুটা কুয়াশা আছে, সেই কুয়াশার বেনিফিটটা পাবেন ব্যাটসম্যানরা, ব্যাটে সহজে রান আসবে। এবং যারা পরে ব্যাট করবেন ফরচুন বরিশাল, তারা এই সুবিধাটা আরও বাড়তি পাবেন। চট্টগ্রাম যদি 170-80-এর নিচে রান করে তাহলে তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে এই ম্যাচটা বাঁচানো, কারণ বরিশালের লম্বা ব্যাটিং লাইন আপ আছে, কাইল মার্স যোগ দিয়েছেন, সেই সাথে তাদের সব অভিজ্ঞ ব্যাটসম্যানরা আছেন, মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকের মতো ব্যাটসম্যানরা আছেন। তো চট্টগ্রামকে সেই জায়গায় বেশ ভালো একটা ইনিংস কিন্তু করতে হবে এবং বড় একটা সংগ্রহ কিন্তু ফরচুন বরিশালকে দিতে হবে। সেটা আসলে একটু কষ্টসাধ্য হয়ে গেছে চট্টগ্রামের জন্য। 5টা উইকেট ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন। যদি এখন শামীম আছেন, শামীম হোসেন পাটোয়ারি যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু রানের চাকাটা সচল থাকবে চট্টগ্রামের। সেই জায়গাটা যদি চট্টগ্রাম কাজে লাগাতে পারে, শামীম হোসেনের ব্যাটিংটা কাজে লাগাতে পারে, এবং তার সাথে যদি যে লোকাল প্লেয়াররা আছেন বা বিদেশি 2-1 আছেন 5-6 নম্বরে 7 নম্বরের দিকে, তারা যদি একটু শামীম হোসেন পাটোয়ারিকে সাহায্য করতে পারেন, তাহলে হয়তো বা চট্টগ্রাম কিংস, চিটাগং কিংস একটা ভালো সংগ্রহ দিতে পারবে, একটা ভালো টার্গেট দিতে পারবে এবং ম্যাচটা জমে উঠবে। যেরকম ম্যাচ সাধারণ দর্শকরা দেখতে এসেছিলেন সেরকম ম্যাচ হবে আশা করছি। তরণী, এবার একটু পেমেন্ট পর্যায়ে আসতে চাই। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের 50% পারিশ্রমিক দেওয়া ইতিবাচক খবর, তবে বাকি 50% কবে পরিশোধ করবে দলটি? আসলে আজকে জানেন যে আইনশৃঙ্খলা বাহিনী সকালবেলা ফরচুন রাজশাহীর মালিককে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, এবং সেই সাথে দলের যে ম্যানেজার তাকেও নিয়ে গিয়েছিল, এবং সেখানে কিন্তু তারা একটা মুসলেখা দিয়ে এসেছে, লিখিত দিয়ে এসেছে যে 3, 7 এবং 10 মানে 3টা কিস্তিতে তারা টাকাটা দেবে। 3 তারিখ আজকে তারা প্রথম কিস্তিটা দিয়ে দিয়েছে। আগের 25%-এর সাথে আজকে 25% মানে 50% টাকা তারা আজকে দিয়ে দিয়েছে, এবং রাজশাহীর ক্রিকেটারদের আরও 50% টাকা বাকি আছে। 7 তারিখ 25% এবং 10 তারিখ বাকি 25% টাকা তারা পরিশোধ করবে। তারা এর আগেও বেশ কয়েকবার কিন্তু কথা দিয়েছিল রাজশাহী মালিকপক্ষ বিসিবিকে, কিন্তু তারা সেই কথা রাখতে পারেনি, বিসিবি থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু এখন যেহেতু যেটা সরকার পর্যায়ে চলে গেছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় বিষয় এটাকে দেখছে ব্যক্তিগতভাবে, তখন এখানে আসলে তাদের না দিয়ে উপায় নেই, এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে ক্লিয়ারলি তারা যদি 10 তারিখের মধ্যে টাকা ক্লিয়ার না করে তাদের বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং তাদেরকে যেই প্রচলিত আইন আছে বাংলাদেশের সেই প্রচলিত আইনে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হবে। তরণী, মামুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শেষ হলো শুটিং বয়সভিত্তিক প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী আয়োজনের শেষ দিনে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। গুলশানে জাতীয় শুটিং কমপ্লেক্সে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের 30টি ক্লাবের 120 জন শুটার অংশ নেয়। সোমবার সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে পদক সনদ তুলে দেন বিকেএসপি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ সভাপতি জনাব গোলাম মোস্তফা মিন্টু। আসর থেকে পাওয়া মেধাবী শুটারদের বছরব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন।
এখানে তো ফিউচার প্ল্যান আছেই, যদিও এটা 3 দিনের প্রোগ্রাম। আন্ডার 17 পার্টিসিপেন্ট যে এসেছে তার মধ্যে থেকে আমরা বেস্ট 8 যারা উঠেছে, তো বেস্ট 8কে নিয়ে আমরা প্রথমে চিন্তাভাবনা করব, পরবর্তীতে হয়তো এটাকে আর একটু ছোট করে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা পরবর্তীতে আসতে পারবে তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে এক্সটেন্সিভ কোচিং করাবো। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।